আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পত্রপত্রিকার যে খবর সেই খবর অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যাপারে আপনি কোনো একটা মন্তব্য করেন। আমি ভিন্ন একটা প্রসঙ্গে যাব, তার আগে আমি তিনজন দর্শকের তিনটা ছোট্ট কমেন্ট আপনি বলছে। একজন আপনাকে ফজলুর রহমান ভাই সেলিউট। তারপরে আর দুজন দুটা প্রশ্ন করেছেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা, আপনি উত্তর দিতে চাইলে। একজন বলেছেন যে আহ অজয়শীল, ফজলু ভাই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা কবে উঠাবেন আপনারা? আপনাদেরকে তো আমরা ভোট দিচ্ছি শুধু আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা ও ঢাবির জন্য আপনাদেরকে ভোট দিছি, এটা একজনের বক্তব্য। আরেকজন বলছেন যে স্মৃতিসৌধে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যাপারে আপনি কোনো একটা মন্তব্য করেন ফজলু ভাই। একজন সাচ্চা বাঙালি আরেকজন কমেন্ট করেছেন, এবং স্মৃতিসৌধের বিষয়ে আমি এই দর্শকদের মন্তব্যগুলো আপনার সামনে তুলে ধরলাম। আপনার মন্তব্য করা আপনার উপরে সম্পূর্ণ স্বাধীন। আমি যে ইস্যুটায় যেতে চাই সেটা হলো ডিপ স্টেট। ডক্টর ইউনূসের সময় এনসিপি কোন হালে ছিল আপনি জানেন, আমরা সবাই জানি এটা কিংস পার্টি। সেই কিংস পার্টির নেতারা এখন বলছে যে কিংস ডিপ স্টেট তাদেরকে, আপনি দেখেছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছে যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলেছিল। এনসিপির নাহিদ ইসলাম তাদের প্রধান, সে বলছে যে ডিপ স্টেট ওসমান হাদিকে হত্যা করেছে। দুইটাই সাংঘাতিক রকম তথ্য। আপনার কি মনে হয় হঠাৎ করে তারা এই ডিপ স্টেটের কথা প্রকাশ করছে, বলছে ওসমান হাদিকে মেরে ফেলেছে, 29 সাল পর্যন্ত থাকতে বলেছিল, হঠাৎ এই আলোচনা কেন? এবং ইউনূস আমলের এনসিপি আর বর্তমান আমলের এনসিপির মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? আমি কোনো পার্থক্য দেখি না। তারা ওই ইউনূসের আমলে যে সুযোগ সুবিধা পাইছিল রাষ্ট্রীয়ভাবে, যে যে অথরিটিটা তারা পাইছিল, অথবা রাষ্ট্রীয়ভাবে তারা যে প্রোটেকশনটা পাইছিল, অতটা আমাদের সময়ে বা জনাব তারেক রহমানের সময়ে পাচ্ছে না ঠিকই, কিন্তু তাদের আদর আপ্যায়নের কোনো অসুবিধা হইতেছে বলে আমার মনে হয় না। তারা এখনো মনে হয় জামাই আদরেই বাংলাদেশে আছে। কিন্তু আমি মনে করি তাদের 5ই আগস্টের সাহসিকতার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেব ঠিকই, কিন্তু ওই সাহসিকতা কিন্তু অনেক, মানে ওই যে আমি দস্যু বাহরাম পড়তাম, তারও খুব সাংঘাতিক সাহসিকতা ছিল। সাহসিকতা আরো নাম আমি বলতে পারি দেশের নামে, কিন্তু এটা বললাম না, ছেলেদেরকে অত ছোট আমি করতে চাই না। কিন্তু 5ই আগস্টের নামে পরবর্তী সময় এই ছেলেরা যা করছে, তাদের তো পার্লামেন্টে আসার কথা ছিল না। তারা কিভাবে পার্লামেন্টে আসলো? আপনার একটু খবর টবর নিয়েন, কারা আনলো? তারা ইউনূস সাহেবের এত প্রিয় সন্তান, এবং ইউনূস সাহেবের কি বলবো আমি, ইউনূস সাহেবের ওসিয়তকে সম্মান করার জন্যই কি তাদেরকে পার্লামেন্টে আনা হয়েছে কিনা মানুষ কিন্তু এটা মনে করে। আমি জানি কিভাবে ঢাকা শহরে কারা কি হয়েছে, কোথায় কি, আমি কিন্তু জানি না তা না, কিন্তু আমি বলবো না। কিন্তু আমি এইটাও মনে জি। করি, এরা এত ভাগ্যবান ছেলে পেলে যে যাদের নামে 1 মাস আগেও মানুষ জানতো না, এরা 1 মাস আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে এমন ভাবে আসলো, তাহলে এরা গুপ্ত সংগঠন থেকে আসছে। জামাত, শিবির, স্বাধীনতা বিরোধী শক্তি এদেরকে কই থেকে জোগাড় করছে, এদেরকে আমি ধন্যবাদ দিই যে এই ধরনের ছেলে পেলে দিয়ে এই ধরনের কাজ করা সম্ভব। এবং এইটা জামাত শিবির বছরের পর বছর আমার ধারণা তাদেরকে ট্রেনিং দিয়ে এখানে নিয়ে আসছে, এবং যারা যেভাবে এখনো কথা বলে, আমি এদের নামই নিতে চাই না, আমার ভালো লাগেনি। এরা কিন্তু এমন, আমি এটা নিশ্চয়ই বলবো যে এদের একটা সাহসিকতার কারণে 5ই আগস্টের 2টা রূপ ছিল। একটা রূপ হইল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বা ফেসিস্ট যাই বলেন শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া, এবং একটা গণতান্ত্রিক ইলেকশনের মাধ্যমে এই দেশে নতুন একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এটা বিএনপি সহ সমস্ত দল যারা আন্দোলন তাদের ছিল। আর ওই জামাতের ভিতরে পিছন থেকে এই যে মানে কালো বুরকা কালো শক্তি, এরা এই যে নিজেদেরকে গোপন করে করে পরে বলা শুরু করলো আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য আমরা এত বড়, আমরা এত রক্ত দিছি। এইটার পিছনে যে এত গভীর, তাদের মনে এত বেশি গভীর ষড়যন্ত্র আছে, এইটা কিন্তু জানা যায় নাই, কিন্তু এটা প্রকাশিত হয়েছে। এবং তারই রূপ হইল আজকে জামাত 68টা সিট নিয়ে, এবং তাদেরকে আরো 6টা, এই 74টা সিট তারা, পার্লামেন্ট সিট তারা বাংলাদেশে আনছে। নিশ্চয়ই এটা একটা বড় বিরোধী দল, ঠিক আছে,
কিন্তু এদের তা হওয়ার কথা ছিল না যদি সঠিক রাজনীতিটা হইতো। আমার মনে হয় জি আমার 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 মনে হয় যে তারা যে ধরনের কথা বলতেছে, যে ধরনের কাজ করতেছে, যে ধরনের বাংলাদেশটাকে কুৎসিত স্লোগানের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এদের খুব কঠিন বিচার হওয়া উচিত ছিল। আমি মনে করি এটা খুব কঠিন বিচার হওয়া উচিত এদের, যে তোমরা এই জি দেশটাকে কিভাবে ধ্বংস করছো। জি এখন আমরা তো অনেক কোনো দূর চলে রাজনীতি আসছি। নাই, এখন তো রাজনীতি হলো। আজকেও দেখলাম শিবির যে তারেক রহমান সাহেবের নামে যে স্লোগান দিছে, আপনি দেখেন তো একটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যে মানুষটা 18 বছর নির্বাসনে থাইকা যে কোনো কারণেই হোক তার বাবা মা বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের পূর্ব বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দীর্ঘদিনের, সেই শহীদ জিয়া এবং খালেদা জিয়ার ছেলের ব্যাপারে উনি এখন প্রধানমন্ত্রী, তার ব্যাপারে যে ধরনের কুৎসিত স্লোগান দেয় শিবিরের ছেলেরা, তো আমার কাছে মনে হয় তারেক রহমান সাহেব বোধহয়, কি বলবো, তার বোধহয় কোনো কিছুই গায়ে লাগে না, সব কিছু উনি ঝেড়ে ফেলে দেয় বলে, তা না হলে তো এদেরকে মাফ করার কথা না। এইভাবে কি একটা দেশ চলতে পারে? এই স্লোগান দিয়ে একটা দেশ তো রাজনীতি হইতে পারে? আমাদেরকে পৃথিবীর মানুষ কি মনে করে? মনে করে না যে আমরা অসভ্য বর্বর একটা জাতি? আমাদের ছেলেরা এই ধরনের স্লোগান দিয়ে রাজনীতি করে? কি বক্তৃতা করে তারা? এই আমরা তো ধরনের ডাকসু, স্লোগান বলেন। জি জি। এই ধরনের স্লোগান আপনার বিরুদ্ধেও বলে দিয়েছে, আমি দেখেছি আপনাকে নাস্তিক বলেছে। আজকে দেখলাম জামাতের এমপি আমির হামজা সাহেব জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ওনাকেও নাস্তিক বললো, উনি নাস্তিক, ইসলাম বিরোধী মানুষ। তো এই যে আপনাদেরকে সমানে নাস্তিক বলছে, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনাকে আপনি কে নাস্তিক বলবে, আপনাকে এই সার্টিফিকেটটা দেওয়ার কে এবিলিটি রাখে, মানে কার এটা দায়িত্ব? জামাত যে এই নাস্তিক সম্বোধন করছে, এবং মবের ক্ষেত্রে যদি বলি আপনার বিরুদ্ধেও মব হয়েছে, মানে আপনার উপরেও মব হয়েছে, আপনি কি সরকারকে এখন মব যারা করেছিল তাদেরকে আইনের আওতায় আনার কোনো পরামর্শ দিবেন কিনা, বা প্রস্তাব রাখবেন কিনা, অথবা উদ্যোগ থাকবে কিনা, এটা জানতে চাই। এবং এই যে আপনাদেরকে ঢালাও ভাবে নাস্তিক বলা হচ্ছে, এইটা কোন কৌশল, এটা একটু জানতে চাই। আমার এককভাবে বলার তেমন কিছু নাই, আমার বলার আছে এটা যে আমি এককভাবে গত 18 মাস কথা বলছি ইউনূস সরকার আসার পরে। এর আগে আমি 1 বছর কথা বলছি হাসিনা সরকারের বিরুদ্ধে, এমন ভাবে জীবনের রিস্ক নিয়ে, এগুলো আপনারা জানেন। 18 মাস আমি ইউনূস সরকারকে মনে করছি উনি হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার শেল্টার মাস্টার এবং তার সরকার। সেই কারণে আমি কঠিনভাবে জামাতের বিরুদ্ধে, কালো শক্তির বিরুদ্ধে, ছেলেদের বিরুদ্ধে কথা বলছি, এইটা আপনি জানেন। কিন্তু এখন আমি এই কারণে বলতে চাই না, আমি মনে করি এখন আমাদের দলের চেয়ারম্যান, যিনি বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী, উনি যে কথাগুলো বলছেন আমার কাছে মনে হচ্ছে উনি খুব সঠিকভাবে স্টার্টিংটা খুব, ওনার শুরুটা খুব সঠিক হয়েছে। এমনকি কালকে যে বক্তব্য রাখলেন উনি 27শে মার্চ, আপনি দেখেন মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং যে বক্তব্যগুলো উনি রাখছে, আমার কাছে মনে হয়েছে টাইম উইল কাম, যে এইসব ছেলেরা যে কথা বলতেছে, দি টাইম উইল আনসার ইন টাইম, এবং উনি সেটা বুঝবেন। আমি এই কারণে খুব বেশি কথা বলতে চাই না, কারণ উনি যখন বুঝছেন, উনি কিন্তু কম্প্রোমাইজটাই চাইছিলেন, অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ, কিন্তু দেশে আইসে যখন প্র্যাকটিক্যালি দেখছেন যে না, সাপের সাথে কম্প্রোমাইজ করার লাভ নাই, তখন কিন্তু ওনাকে বলতে হয়েছে হ্যাঁ মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি, আমার বাবা মুক্তিযুদ্ধই চাইছিলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এবং সেইভাবেই উনি ভোটটা পাইছেন। বিএনপির যে ভোটটা, ধানের শীষের যে ভোটটা, এটা মুক্তিযুদ্ধের পক্ষের ভোট, এই কথা কয়ে বিএনপি ভোট নিছে। অন্তত এটা খুব জোরে ফজলুর রহমানের মতো সবাই বলছে সেইটা না, কিন্তু একটা জিনিস সত্য, প্রত্যেকেই ভোট নেওয়ার সময় বলছে যে জামাত শিবির যারা আছে হলো স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, আর আমরা শহীদ জিয়ার দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এই কথাটা বলতে হয়েছে। এবং মানুষ কিন্তু বিএনপিকে ভোটটা দেওয়ার পিছনে, বিশেষ করে হিন্দু ভোট যেটা আছে, আমি খুব ক্লিয়ার কথাটা বলছি, 1 কোটির উপরে হিন্দু ভোট আছে, 60% কাস্ট হলে 60 লাখ ভোট কাস্ট হয়েছে। এই যে 59 লাখ ভোট ধানের শীষে দিছে, এটার একমাত্র কারণ হলো তারা মনে করছে বিএনপি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।
এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিকে ভাইবা যারা ভোট দিছে, আমি এখনো মনে করি জিয়াউর রহমানের দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এবং এই দেশে যে আগামী রাজনৈতিক যুদ্ধটা হবে সেইটা হবে 71 কেন্দ্রিক। 71 সঠিক ছিল না বেঠিক ছিল, আমার বিশ্বাস বিএনপি 71-এর সঠিক, মুক্তিযুদ্ধ সঠিক, জিয়াউর রহমান শহীদ জিয়া সঠিক, তার ঘোষণা সঠিক, এটার পক্ষেই বিএনপি থাকবে। এই কারণে এখন আমি কম কথা বলতেছি। তা না হলে জামাত যা করতেছে, এই ছেলেরা যা করতেছে, এইটার বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি, তাদের মতো করে অসভ্য শক্তি না, একটা সভ্য শক্তি গড়ে তোলা দরকার। যে 1 2 3 4 ওই যে অমুক কি, আমি স্লোগানগুলো দিতে পারি না, কারণ স্লোগানগুলো দেওয়া হয়েছে আমাদের নেতার বিরুদ্ধে, এমন বিশেষ স্লোগান দেওয়া হয়েছে যেগুলা এটা এটা মুখ দিয়ে আমি কইতে পারি না। তারা কিভাবে টলারেট করে আমি জানি না, কিন্তু আমি উনার উপরে ভরসা করি বলে আমি সব কথা বলি না। কারণ এরা এত শক্তিশালী, এরা এত শক্তিশালী না যে মুক্তিযুদ্ধের শক্তির সঙ্গে তারা যা ইচ্ছা বলে দেব, ঘর থেকে বেরোতে পারবে না যদি মুক্তিযুদ্ধের শক্তি একসাথে থাকে। আমি জানতে চাই যে আমরা বাংলাদেশ থেকে শুনতে পাচ্ছি অসমর্থিত সূত্রে, ইভেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়া যে আওয়ামী লীগের নেতৃত্বে একটা সাফল রিসাফল হচ্ছে। সাফল রিসাফল বলতে যে শেখ হাসিনা থাকছেন, বাট সচিবালয়ের জয় মুখপাত্র বা এই ধরনের কিছু বিষয় হচ্ছে এই সার্বিক পরিস্থিতিতে। এবং দেশের ভিতরে দেখা যাচ্ছে যে জয় বাংলা বলা যাবে না, শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো যাবে না, আওয়ামী লীগের মিছিল তো দূরের কথা, মিছিল করার চেষ্টা করলেও গ্রেফতার করা হচ্ছে, স্বাধীনতা দিবসও হয়েছে। এই সব মিলিয়ে কি আওয়ামী লীগের কোনো পরিবর্তন আসছে বলে মনে করছেন আপনি? না, কোনো পরিবর্তনের কথা অন্তত আমার জানা নেই। আমি যেটা জানি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিনে শেখ হাসিনা সহ একটি নেতৃবৃন্দ, সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা, তারা বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা কয়েক লক্ষ মানুষ সেটা শুনেছেন, এবং সেইখানে যে নেতৃবৃন্দ যারা বলেছেন তাদের সেই পুরনো নেতৃবৃন্দরাই ছিলেন। সেই ওবেদুল কাদের, এই নানক, জাহাঙ্গীর কবির নানক, আপনি আর যাদের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জানেন তাদের অনেকেই উপস্থিত ছিল। ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারাই ছিল। অর্থাৎ সেই টিমটাই কিন্তু সেদিন আমি বলবো প্রকাশ্যে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের কাছে উপস্থিত হলেন। এবং তার নিচে যে এই চলাকালীন আমি সেই 5 ঘন্টার সভা, 5 ঘন্টা ব্যাপী, তার সর্বশেষে 25 থেকে 30 মিনিটের কাছাকাছি শেখ হাসিনা নিজে ভাষণ দিয়েছেন। কিন্তু সেই সময় তলায় যে সমস্ত কমেন্ট গুলো এসে তার 90% কিন্তু কমেন্ট ছিল কিন্তু যে শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার বিপক্ষে নয়। কেউ কেউ বলেছেন যে নেতৃত্ব গঠন ইত্যাদি হওয়া উচিত, বা রিশাফল যেটা বলছেন সেটা হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি নয়। কিন্তু যেটা শেখ হাসিনা যেটা বলেছিলেন এই প্রথম, যেটা বাংলাদেশে যেহেতু খবর ছাপা হয় না শেখ হাসিনা, তিনি বলেছিলেন যে তিনি প্রথম প্রকাশ্যে বললেন, আপনি যেটা শুরুতে বলেছিলেন আওয়ামী লীগের অনেকে ভোট দিয়েছে বিএনপিকে, এটা বাংলাদেশে তো সকলেই জানো, আমি নিজেও ফোন পেতাম যে অনেক জায়গা থেকে, ময়মনসিংহ থেকে নেতারা ফোন করে আমাকে জানিয়েছেন, দাদা জামায়াতকে রুখে দিলাম, আমরা ভোট দিয়েছি সবাই আওয়ামী লীগ, এই বিএনপিকে। তিনি চাইছেন তার একটা প্রতিদান। প্রতিদানটা কি? প্রতিদানটা হচ্ছে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। কারণ এই যে অনেকের আকাঙ্ক্ষা, যেটা মনে হচ্ছে, ধরুন আজকে যদি একটা নেতৃত্ব নতুন কাঠামো তৈরিও হয়, তারা কাজ করবে কি করে? কারণ কাজ করলেই তো, আপনিই তো বলছেন তাদের জেলে পড়া হচ্ছে, তাদের বয় বাংলা স্লোগান দিলে জেলে পড়া হচ্ছে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জেলে পড়া হচ্ছে। সুতরাং পরিবেশটা যে খুব বদলে গেছে তা হয়তো না। এটা একটা বড় কারণ যে পুলিশ এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এখনো আমার মতে জামায়াতের প্রভাব বেশি। সেটা সম্পূর্ণ এখনো ভাবে কিন্তু তার কিন্তু শুদ্ধিকরণ যদি বলেন তাহলে শুদ্ধিকরণ হয়নি। কিন্তু নিরপেক্ষ অফিস, মানে আমলা, নিরপেক্ষ পুলিশ প্রশাসক, তারা কিন্তু এখন তারা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী। এরকম বহু জায়গায়, বহু থানায় দায়িত্ব আছে যারা, তারা কিন্তু নিজেরা সবসময় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন গ্রেপ্তার করতে, এটা কথা কেউ বলেনি, এখনো শুনিনি। কিন্তু স্থানীয় স্তরে এই ঘটনাগুলো হচ্ছে, অতি উৎসাহী হচ্ছে। তারা ভাবছেন যে একটা কথা আছে না, রাজা যত করে, মানে তার যে যারা সঙ্গী সাথী তারা আরো বেশি দেখাতে চায় রাজার প্রতি আনুগত্য। সেই রকম আর আনুগত্য দেখাতে গিয়ে অনেকে উৎসাহী করছে। কিন্তু একটা মিশ্র, এটা থেকে বোঝা যায় তারেক রহমান সামকার একটা
একটা অভ্যন্তরীণ একটা চ্যালেঞ্জের মুখে আছে। দেখুন কয়েকদিন আগে তো বঙ্গবন্ধুর ছবিওয়ালা যে টাকা যেটা নিষিদ্ধ করেছিলেন ইউনূস, সেটা তো চালু হলো, তাই না? ফলে একদিকে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে, জয় বাংলা দিলে গ্রেপ্তার হচ্ছে, আবার বঙ্গবন্ধুর নামে স্মৃতি যেগুলো, সেগুলো খুব সামান্য হলেও কিন্তু এই টাকাটা যে প্রকাশ হলো, এটা তো তারেক রহমান সাহেবের অনুমতি ছাড়া সম্ভব ছিল না, তাই না? ফলে এই যে মিশ্র প্রতিক্রিয়া, আমার মনে হয় এখনো একটু সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ যদি করতে না পারে, তাহলে সেই আপনি পার্টি তৈরি করুন, গঠন করুন। সেদিনের যে সভা, সেই সভায় কিন্তু আপনার জয় বা পুতুল কাউকে দেখেননি। তারা কিন্তু কেউ ছিল না। অন্যরা অনেকেই ছিল। প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই ছিল, এবং আমি মানে যেহেতু অত্যন্ত ৫ ঘন্টা ব্যাপী দীর্ঘ সভা, পুরোটা ৫ ঘন্টা আমার পক্ষে, আমি শেষে অপেক্ষা করছিলাম শেখ হাসিনার বক্তব্যই শোনার জন্য। কিন্তু আমি ওবেদুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, সিরিয়ান নেতা, তাদের অনেক বক্তব্য আমি শুনলাম আরকি। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে সেই শেখ হাসিনা সেই পার্টি নেতৃত্বকেই কিন্তু আবার সামনে আনবেন। মানে নতুন বলতে আপনি যদি বলেন যে হ্যাঁ, যুব নেতা যারা তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে তারাই হবে তো দলের কান্ডারি। কিন্তু সেটার কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই কোনো। এই মুহূর্তে দরকার তৃণমূল স্তরে আম আওয়ামী লীগের নেতাদের যেটা নির্দেশ, সেটা হচ্ছে তারা যেন তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন। একসময় যখন ক্ষমতায় ছিলেন তখন অনেক অভিযোগ ছিল এই নেতাদের পাওয়াই যেত না। কর্মীরাই পেতেন না। ফলে এখন কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, এবং আমি জানি এটা কিন্তু করছেন, অনেকেই করছেন। কিছুটা শারীরিক অসুস্থতার কারণে ওবেদুল কাদের করতে পারেননি, কিন্তু তিনিও এখন সুস্থ হয়ে গিয়েছেন। সেদিন ভাষণও দিয়েছেন। ফলে তাকে নিয়ে যে জল্পনা ছিল তিনি অসুস্থ, সেটারও একটা বিভ্রান্তি দূর হয়েছে, এবং সকলেই সুস্থ সবল আছেন। মানসিকভাবে চিন্তা করছেন। কেউ তারা বাংলাদেশকে ভুলে যাননি। এখানে এই ধারণাটা একটা দেওয়া হয় তারা খুব নিরাপদে এবং আরামদায়কভাবে আছেন। আরাম আমি জানি না যে কারাগারে থাকাটা যদি কারোর কাছে আরামদায়ক, আপনি দেশ ছেড়ে বাইরে আছেন, সেটা যতটাই আরামদায়ক হোক, সেটা আরামদায়ক নয়। তাতে মনের শান্তি থাকে না। আমি মনে করি না সকলেই, এটা যে একটা ভ্রান্ত ধারণা যাদেরকে রাজপ্রাসাদে সবাই রয়েছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা এই কারণে আমি বলছি, তারা যদি করতে পারতেন, অন্যরা তো ৫ তারা হোটেলে মিটিং করতে পারতেন। ৫ তারা হোটেলে তারা সাংবাদিক বৈঠক করতে পারতেন। বিশেষ তারা ব্যয় করতে পারবেন না বলে ভারতের জাতীয় প্রেস ক্লাবে একটা ইন্টারেকশন এর আয়োজন করেছে। কারণ সেখানে খরচা কম। খরচা কম মানে মানে ১/১০ খরচা বাইরে কোনো ৫ তারা হোটেলের থেকে। তারা তো ইচ্ছা করলে তাদেরকে সাংবাদিকরা আরো খুশি হতো, ভারতীয় সাংবাদিকরা। যদি কোনো ৫ তারা হোটেলে তাদের আয়োজন করা হতো। কোনো ইফতার হয়নি, আরেকবার ক্লারিফাই করে দিই, কোনো ইফতার হয়নি। কারণ ইফতার প্রেস ক্লাবে হয় না। রাত্রি ৮ টার সময় ইফতার হয় না। ইফতার ছিল ৬:২৯ সেদিন। ওনারা এসেছিলেন প্রায় কেউ ৮:৩০ এসেছিলেন। আর কিছু সাংবাদিক তো রাত ১০টায় এসেছিলেন। ফলে অনেকে বুঝতে পারেননি। এনিওয়ে, যেটা মোদ্দা কথা, আমি এক কথায় বলব যে আওয়ামী লীগকে সত্যি আরো বেশ কিছুদিন অধৈর্য হয়ে পড়ছেন অনেকে, এটা স্বাভাবিক। কিন্তু মনে হয়েছে যে আমার আরেকটা বড় কারণ হয়তো আওয়ামী লীগ প্রসঙ্গে একটা আলোচনা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। বিশেষ করে যখন অজিত ডোভালের সঙ্গে বৈঠক হবে, খলিলুর রহমানের, এবং বিভিন্ন আলোচনার মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়টা থাকতে পারে। এই কারণেই থাকতে পারে যে ভারত মনে করে যে বাংলাদেশের রাজনীতি ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত। দ্বিতীয়ত, ভারতের কাছে বিপদ হচ্ছে যেটা, সেটা জামায়াত যাতে কোনোভাবে ক্ষমতার কাছাকাছি না যায়, তাদের চাপে যেন তারেক রহমান সরকার না পড়ে। তাদের চাপে না পড়তে গেলে তাদের কিন্তু তৃণমূল স্তরে সহযোগিতা দরকার আওয়ামী লীগের। এটা হয়তো বোঝানো হতে পারে। এখন তার ফল কি হবে না হবে, সিদ্ধান্তটা তারেক রহমান সরকারের। কিন্তু আমরা এই দূর থেকে এটা মনে করি, তারেক রহমান সরকারের পক্ষেও খুব স্বস্তির হবে যদি তারা আওয়ামী লীগকে একটা এই মুহূর্তে সরাসরি রাজনীতি করতে না দিলেও নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদের ঘরে ফেরার যদি অন্তত একটা ব্যবস্থা করতে পারে। আমি খলিলুর রহমানের ইস্যুটা যেতাম। খলিলুর রহমান তো সফরে যাচ্ছেন, আপনি নিজেই তুললেন প্রসঙ্গটা যে আওয়ামী লীগ প্রসঙ্গে আলাপ হতে পারে। অনেকেই বলছেন, মানে যারা এখন ফিল্ডে, আমি জানি না ভেতরে ভেতরে কি ফিল্ডে এনসিপিরা বিএনপি সরকারের সমালোচনা করে, তারা এমনও বলে যে তারেক রহমান ভারতের সঙ্গে মুচলেকা দিয়ে এসছে।
আদতে ভারত বাংলাদেশ সম্পর্ক ডেভেলপ করেছে আমরা দেখতেই পাচ্ছি। সেই ডেভেলপমেন্টটা কি এরকম মুচলেকা বোঝানো হচ্ছে, নাকি ভেতরে আরো কোনো বিশেষ আন্ডারস্ট্যান্ডিং আছে? দেখুন, আমি দেখেছি বাংলাদেশের নেতারা তারা সব থেকে আগে অপমান করেন বাংলাদেশের জনতাকে। যেই ক্ষমতায় আসেন, যেই ভারতের সঙ্গে কোনো চুক্তি করুন বা যাই করুন, সেটা হচ্ছে মুচলেকা অথবা আত্মসমর্পণ। কেউ বলতে পারবে না যে কোনটাই আত্মসমর্পণ হলো। কোনো একটা উদাহরণ আজ পর্যন্ত কেউ দেননি আত্মসমর্পণ করেছেন। কোনো একটা উদাহরণ দিন। আমি তো বলি শেখ হাসিনা যে স্থল সীমান্তে চুক্তি করেছেন তাতে ভারতের থেকে তিনি ১০,০০০ একর জমি ছিনিয়ে নিয়েছেন। ফলে বাংলাদেশের মানচিত্র নতুনভাবে তৈরি হয়েছে। বর্ধিত বাংলাদেশ। আর ভারতের হচ্ছে খণ্ডিত পশ্চিমবঙ্গ। কারণ ১০,০০০ একর জমি পেয়েছে বাংলাদেশ। যতগুলো ছিটমহলের মধ্যে বেশিরভাগ ছিটমহল বাংলাদেশের, ভারতে কম। সমুদ্র সীমানায় ভারতের থেকে ছিনিয়ে নিয়েছেন অনেকটা জায়গা এবং তার কূটনৈতিক জয় ছিল, কিন্তু সেটা আওয়ামী লীগও প্রচার করতে পারেনি, আওয়ামী লীগও বোঝাতে পারেনি মানুষ। কিন্তু সবসময় বলা হয়েছে ভারতের কাছে আত্মসমর্পণ। এখন তারেক রহমান সরকার নিকটতম প্রতিবেশী, আপনার পাশের বাড়ির যিনি থাকেন তার সঙ্গে কি আপনি প্রতিদিন ঝগড়া, আপনি যেখানেই থাকুন, যে বাড়িতেই থাকুন, যে গ্রামেই থাকুন, প্রতিবেশীর সঙ্গে রোজ আপনি ঝগড়া করে কি শান্তিতে থাকতে পারবেন? থাকা তো সম্ভব নয়। আপনাকে তো একটা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, কারণ প্রতিবেশীকে তো আপনি বদলাতে পারছেন না। আপনি বদলে ভারতের জায়গায় তো পাকিস্তান আনতে পারছেন না কোনোভাবেই, তাই না? তার সঙ্গে নাকি চীন আনতে পারবেন ২,০০০ কিলোমিটার দূরে বেজিং। নিকটতম যেটা প্রায় হাঁটা পথে ঢোকা যায় যে দেশে, সেই দেশের সঙ্গে সম্পর্ক তো স্বাভাবিক রাখতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি অনেক জায়গায় বলেছি, আবারও বলছি, তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১ মাসে সীমান্তে একটাও হত্যা ঘটে। কারণ দুদেশের সীমান্তরক্ষীর বাহিনীর মধ্যে একটা সমঝোতা গড়ে উঠেছে এবং যে সমঝোতাটা ইউনূস আমলে ছিল না। কারণ ইউনূস তো ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতেন, ভারতে হস্তক্ষেপ করতেন, তিনি সেভেন সিস্টার নিয়ে কথা বলতেন, তাই না? তাতে সেগুলো সরাসরি তো ভারতের হস্তক্ষেপ। ভারত যে তাকে ছেড়ে দিয়েছে কিছু বলেনি, এটা ভারতের মহানুভবতা, কিন্তু সেই মহানুভবতাকে যেন দুর্বলতা না ভাবিত। আমি সেই কারণেই বলছি যে, যে সম্পর্কটা এখন তিনি আসবেন, তখন সবথেকে বড় একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে খলিলুর রহমান বোধহয় ৩৭ বছর পরে তিনি জাতিসংঘের সভাপতিত্ব করার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে সম্ভবত প্যালেস্টাইন ছিল ক্যান্ডিডেট, ফিলিস্তিন উইথড্র করে নেওয়ার পর সাইপ্রাস একমাত্র প্রতিনিধি। সাইপ্রাস আপনি জানেন একজন নেটো সমর্থক দেশ। ফলে এখানে ভারতের সহযোগিতা দরকার, বা তৃতীয় বিশ্ব যেটা ভারতের সঙ্গে আছে। ভারত নিজেকে বলে গ্লোবাল সাউথের তারা নেতৃত্ব দেন, তারা সমন্বয় করেন। গ্লোবাল সাউথের এই এত বিশাল সংখ্যক দেশ যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, ফলে খলিলুর রহমান জাতিসংঘে সভাপতির পদ অলংকৃত করতে পারে। ফলে তার এই আলোচনা সেই প্রসঙ্গে একটি থাকবে। এছাড়া দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে সবথেকে আগে জরুরি সেটা হচ্ছে গঙ্গা পানি চুক্তি বন্টন, যে চুক্তি সেটার মেয়াদ এই বছরই শেষ। তার পুনর্নবীকরণ, যেটা শেখ হাসিনা করেছিলেন তখন এই বিএনপি বলেছিল যে দেশকে বিকিয়ে দিয়েছে। এখন দেখা যাক তারেক রহমানের সময় সেই চুক্তিটাই পুনর্নবীকরণ হয় কিনা, অর্থাৎ ১ কিউসেক পানিও অতিরিক্ত হয় কিনা, এটা আমরা দেখবো। সেটা সম্ভব নয়, হবে না হয়তো, এখন পানির মাপজোক চলছে। তৃতীয়ত সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ যে জ্বালানি সংকটে রয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি, সেক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রয়োজন। জ্বালানি যাচ্ছে ৫,০০০ টন, কিন্তু সেটা যথেষ্ট নয়। সেটা ৫০,০০০ টনে উন্নীত করা যায় কিনা, পর্যায়ক্রমে বাড়ানো যায় কিনা সে বিষয়ে আলোচনা হবে। কারণ তার আলোচনা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, এছাড়া পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আপাতত ঠিক হয়ে আছে। হয়তো কিছু সুশীল সমাজের সঙ্গেও তিনি দেখা করতে পারেন। খুব ঠাসা প্রোগ্রাম থাকবে তার। এবং তার সঙ্গে আসছেন হুমায়ুন কবির, যিনি পররাষ্ট্র উপদেষ্টা, এবং তিনি অতীতে ২০১৮ আগে তিনি ভারতে এসেছিলেন। তার সঙ্গে ভারতের একটা যোগাযোগ, তিনি ভারত জানেন এবং বোঝেন। ভারতীয় সাংবাদিকদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, আমি এখন আছে কিনা জানি না। একসময় তো আমার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল, নিয়মিত উনি প্রায় ক্ষোভ প্রকাশ করতেন আমার বিরুদ্ধে যে আমি কেন ভারতকে বোঝাতে পারছি না যে আওয়ামী লীগকে ছেড়ে বিএনপিকে সমর্থন করতে। যদি ওনার মনে থাকে, নিশ্চিত মনে আছে হয়তো। আশা করি দেখা হবে। তো ফলে
আমার মনে হয় এই সমস্তটা একটা দু দেশের মধ্যে একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করার একটা চেষ্টা, যেটা স্বাভাবিক, সেটা হবেই। এটা তো এখন তো ধরুন এখনো পর্যন্ত আমরা তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পর ভারত বিরোধী এমন কোনো খুব মানে সোচ্চারে কিছু বলতে শুনিনি। এবং দুদিন আগে যে বাংলাদেশ হাই কমিশনে যে জাতীয় দিবস পালিত হলো, সেখানে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া যাবে না। ফলে এটা একটা শেখ হাসিনা যেরকম করে ঘোষণা করেছিলেন, সেরকম একটা ঘোষণা তারেক রহমান সরকারের। এই ঘোষণাটা আবারও হতে পারে, পুনরায় উচ্চারিত হতে পারে। সেটা দুই দেশের সম্পর্ককে আরো উন্নীত করবে। এবং এতটাই না, বাংলাদেশে ভারতের সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা জাতীয় প্রেস ক্লাবে কাচ্চি বিরিয়ানি ফেস্টিভ্যাল করেছেন পরের দিনই। 26-এ হয়েছে বাংলাদেশ মিশনে, আর 27-এ হয়েছে ভারতীয় প্রেস ক্লাবে হয়েছে। সেখানে তিনি এসছেন কাচ্চি বিরিয়ানি উদ্বোধন করেন। তিনি স্বয়ং চোখে দেখেছেন যে 400-500 সাংবাদিক কাচ্চি বিরিয়ানি নিয়ে প্রায় উদযাপন করছেন উৎসব। ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা আমার মনে হয় একটা, এখনো দিল্লির আবহাওয়া বেশ মধুর, এখনো উষ্ণতা বাড়েনি। ফলে একটা বসন্তের প্রলাপ, বসন্তের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে দু দেশের সম্পর্কে। তো ইসলামে তো নারী নেতৃত্ব নাকি হারাম তারা বলেছে। ইসলামে কাফের নেতৃত্ব কৃষ্ণনন্দীকে কিভাবে তাকে নেতা বানাইলো তারা? এই জিনিসের ব্যাখ্যা কেউ তাদের কাছে চাইলো না। বাংলাদেশের কোনো মানুষই ওই যে চীনের উপহারকে নিয়ে বাটপারি করে নিজের নামে চালাই দিল, এই কৈফিয়ত কেউ চাইল না। এটা শুধু প্রতারণা নয়, এটা বদমাইশি এবং স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে। স্মৃতিসৌধে টিএম আজহার গিয়েছে, যে কিনা তাদের হত্যা করেছে। এই বদমাইশ সেখানে গিয়েছে। সে লজ্জার কি আছে যে স্মৃতিসৌধে আজহার? এর সে লজ্জার কি আছে সংসদে স্বাধীনতা বিরোধীদের, মুক্তিযুদ্ধ বিরোধীদের নামে শোক প্রস্তাব আনা হয়, যাদের সাজাপ্রাপ্ত যারা আসামি? তাহলে এই সরকার তো সরকারকেই চ্যালেঞ্জ করলো, আদালতকে চ্যালেঞ্জ করলো। যাকে ফাঁসি দেওয়া হয়েছে, যাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে, যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, তার নামে শোক প্রস্তাব, এর চেয়ে হাস্যকর কি আছে? তো এটিএম আজহার এত বছর পর মনে পড়লো রাষ্ট্রীয় দায়িত্ব। হ্যাঁ, এটা তো তার রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ে। তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পাঠ্য বই থেকে 7ই মার্চের ভাষণ বাদ দেওয়া, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব 32 নাম্বারকে 32 বার ভাঙা, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব জয় বাংলা স্লোগান দিলে তাকে গ্রেপ্তার করা, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব মোবাইলে শেখ হাসিনার ছবি থাকলে তাকে গ্রেপ্তার করা, তাদের দায়িত্ব কোনো নারী যদি জয় বাংলা স্লোগান দেয়, কোনো নারী যদি বঙ্গবন্ধুর ছবি রাখে তাকে গ্রেপ্তার করা। তাদের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে, কেউ যদি 32 নম্বরে ফুল দিতে যায় তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া। কেউ যদি সংবিধান নিয়ে কথা বলতে চায়, সেটা প্রফেসর হলেও তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া এই সরকারের দায়িত্ব। আমরা তো দেখতেছি দায়িত্ব তো পালন করতেছে। তবে এই দিন না, দিন আরো আছে। এই দেশের মানুষকে যারা বোকা মনে করতেছে, 18 বছর পরে কিন্তু ওই যে কি জেনারেল মাসুদ নাকি কি, সে কিন্তু গ্রেপ্তার হয়েছে। ইতিহাস থেকে একটা শিক্ষা নিতে হবে। কিন্তু দুর্ভাগ্য, বারবার আমরা এটা শুনে এসেছি এবং বলে এসেছি, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিএনপি 17 বছর নাকি আওয়ামী লীগের 16 বছর নির্যাতন জুলুমের শিকার ছিল, তাই বিএনপি আওয়ামী লীগকে নির্যাতন জুলুম চালাবে আওয়ামী লীগের উপরে। কিন্তু এটা ভুলে গেল যে এরাও যখন ক্ষমতায় আসবে, তাহলে 17 বছরের জায়গায় 34 বছর আবার তাদেরও জেল জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, এটা তারা ভুলে গেছে। আমাদের দেশের সমস্যা হলো, যে যখন ক্ষমতায় যায় তাদের ক্ষমতাটাকে নিজে মনে করে ব্যক্তিগত পাওয়ার, এটা তাদের রাষ্ট্রের যে পাওয়ার, জনগণের স্বার্থে এটা ব্যবহার করতে হবে, ব্যক্তি স্বার্থে নয়, দলের স্বার্থে নয়। হ্যাঁ, দলই ক্ষমতায় আসে, দলের মাধ্যমে মানুষ ক্ষমতায় আসে। কিন্তু আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তখন তো তারেক রহমান তো নিশ্চয়ই বিএনপির প্রাইম মিনিস্টার না, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলে তিনি আমাদেরও প্রাইম মিনিস্টার, মানি বা না মানি, ভোট তাকে দেওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে তিনি আমাদের প্রধানমন্ত্রী। যেমন ধরেন আমি ইলেকশন করলাম, এমপি হইলাম, আমি তো কোনোদিনই বলবো না যে আমার স্বাধীনতা বিরোধীরা ভোট দাও, ওদের ভোট আমার দরকার নাই, চাবো না কোনোদিন যদি আমার এই সুযোগ আসে, আমি প্রকাশ্য ঘোষণা দিয়ে বলবো যে যারা স্বাধীনতা বিরোধী আমাকে ভোট দিবেন না, কারণ আমি আপনার পক্ষে কাজ করবো না, আপনার মতের পক্ষে কাজ করবো না। যারা স্বাধীনতার পক্ষে তারাই ভোট দিবেন। কিন্তু তারপরও আমি যদি এমপি নির্বাচিত হয়ে যাই,
নিশ্চয়ই তখন আমি সারা বাংলা মানে ওই আসনে এবং সারা বাংলাদেশের এমপি থাকবো। তখন যদি ওই জামাতের লোকটা আসে, আমি কি করবো? তাকে লাথি দিয়ে বের করে দিব? আমাকে দেশের জন্য কাজ করতে হবে, সেটা আলাদা বিষয়। তো প্রধানমন্ত্রী হয়েছেন, হয়ে তিনি কি করতেছেন? তিনি 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করে দিলেন। আবার তিনিই দাবি করেন তার বাবা স্বাধীনতার ঘোষক।